জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে, তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে, ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে, আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? এগুলা মোটেও মনে করি না, কারণ আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আর আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি, হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত করছি না, বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি, সেই ধাপে আমরা কাজ করছি। এবং আমাদের পার্টি, আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ। কিন্তু আপনাকে এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের পজিশনগুলিতে পিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয় তারা। আমার মনে হয় এগুলো খুব মুখ্য না। কে কোথায় আছে হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ সেখানে এই যে, হ্যাঁ, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ আজকে যারা দেশের বাবুর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই
কে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী। কিন্তু আপনারা চান না এনি ভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক, এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, জনগণ নির্ধারণ করবে, কখনো নাহিদ ইসলামকে, কখনো শফিকুর রহমানকে দেখা যাচ্ছে। এটা আপনাদের জন্য একটু বেদনাদায়ক কাজ করি, একটু বেদনাদায়ক। কখনো ছাত্ররা, কখনো জামাত। বিএনপির পলিটিক্স, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্টভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ আমাদেরকে শাসনে বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি না এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ঐক্যবদ্ধ করেছেন। সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন। এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাহিদ ইসলাম আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থাপিত করতে বলেছেন, সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি। 43তম বিসিএস এর পাস করার পরও তাদের গেজেট নোটিফিকেশন কেন হয় নাই, সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা, সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা, সরকারি চাকরির বয়স সীমা 35 বছর বয়স পর্যন্ত হবে কিনা, সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব এই দুটি যদি আপনি জবাব দেন, তারপর আমি আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি, কারণ এই প্রশ্নটি আবার এনিওয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি না, এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে, বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে, যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না, অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে, সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি নিয়ে পরীক্ষাগুলো হবে। ওকে, আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা, তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিয়ে মারা ঘটনা ঘটেছে, তাদের ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতিটাকে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি বাদ দেওয়ার। জি দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না, সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে। আর ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, সেটি সেক্ষেত্রে দেখেন, ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে। আন্দোলনের শুরু থেকে, কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল। এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী, যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে, তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না, কারণ তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই, যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়, এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। ওকে, মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা, তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে, কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো
ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন। নাহিদ খালেদ ভাই, আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে, এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া না, এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে, এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা, বর্বরোচিত হামলা করা হয়েছে, তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং এছাড়াও আমরা বলেছি যে গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা আছে, যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই, সুযোগ নাই, কারণ এগুলির বিচার হতেই হবে। ছাত্রলীগ গত 16 বছরে যত কিছু ছাত্রী নির্বিশেষে যে যে নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে